বন্ধুরা, নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো সমাসের প্রকারভেদ নিয়ে। তো তার আগে আমি আশা করি তোমরা সবাই নিরাপদে সুন্দর সুখী সমৃদ্ধ জীবন নিয়ে ভালো আছো। তো আজকে আমাদের নতুন একটি টপিক, অর্থাৎ এই টপিকটা একেবারে নতুন নয়, কারণ আমরা গত ক্লাসে সমাসের প্রাথমিক যে ধারণা সেই সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সমাসের প্রকারভেদ জানবো তার সংজ্ঞা, জানবো তার প্রয়োজনীয় উদাহরণগুলো। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে যেভাবে বলেছিলাম যে সমাস আসলে কি, সমাস নির্ণয় করতে গেলে পূর্বপদ পরপদ সমস্ত পদ কিভাবে ব্যবহৃত হয়, তারপরে সমাসের ক্ষেত্রে আমরা আনুষঙ্গিকভাবে আরও কি কি প্রয়োজনীয় উপাদানগুলো ব্যবহার করি বা অনুষঙ্গগুলো ব্যবহার করি, সেই বিষয়ে তোমাদের আমি স্পষ্ট ধারণা দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমাসের প্রকারভেদ। বন্ধুরা, আমরা যে কথা বলছিলাম যে সমাসের প্রকারভেদ, আসলে এই সমাস প্রকারভেদ বা প্রকারান্তরে যদি কথা বলতে হয় তাহলে আমাদের আরও একবার রিভিউ করে নিতে হবে সমাস কি। আসলে আমরা গতদিন তোমাদের বলেছিলাম যে সমাস হচ্ছে একাধিক পদকে এক পদে পরিণত করার নাম। অর্থাৎ একাধিক পদ যদি থাকে, সেই একাধিক পদ যখন এক পদে পরিণত হয়ে যাবে তখন আমরা তাকে সমাস বলবো। সমাস নির্ণয় করতে গেলে আমাদের বিশেষ কিছু জিনিস লাগে, সেই জিনিস বা প্রয়োজনীয় অনুষঙ্গ সেইগুলো তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছি। তো আজ আমরা আবারও একবার একটু দেখে নিই সমাসটা আসলে কি। আমরা এখানে লিখেছি যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ। তো একপদীকরণের মানেই বলেছিলাম যে একাধিক পদকে যখন আমরা এক পদে পরিণত করব তখন তাকে আমরা সমাস বলবো। তো বাংলা ভাষায় ব্যবহৃত অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। অর্থাৎ আমরা বলেছিলাম যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন বা সমাস শব্দের হচ্ছে একপদীকরণ। অর্থাৎ আমরা এই তিনটা অর্থ জানবো এবং এই সংজ্ঞাটাও আরও একবার জেনে নিলাম। তো আসলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে সমাস হচ্ছে 6 প্রকার। আমরা এখানেই গত ক্লাসটা থামিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা আজকে জেনে নেব এই 6 প্রকার আসলে এর সংজ্ঞা কি এবং এর উদাহরণগুলো কি হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, আসলে আমরা সমাস সম্পর্কে ইতিমধ্যে একটা ধারণা পেয়ে গেছি। সেই সমাস আমি আবার বলি, সমাস হচ্ছে একাধিক পদকে এক পদে পরিণত করার একটি প্রক্রিয়া বা ব্যাকরণগত প্রক্রিয়া। এটা খুবই সহজ, কিন্তু অনেকেই মনে করে সমাস শিখতে গেলে হয়তো 6 মাস সময় লাগে। আসলে তা না। সমাস শিখতে গেলে একেবারেই অল্প সময়ে আমরা সমাস শিখে ফেলতে পারি। তাহলে বন্ধুরা, আমরা জেনে ফেললাম যে সমাস কি এবং সমাসের অর্থ কি এবং প্রয়োজনীয়ভাবে সমাস কত প্রকার, এটা ইতিমধ্যে আমরা জেনেছি। তারপর আমরা আরও একবারও জেনে নিতে পারি যে সমাসের প্রকারভেদটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে যে সমাস আসলে হলো 6 প্রকার। অর্থাৎ এটা আমি আবারও বলি, এটা গত ক্লাসে আমরা জেনেছিলাম যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। তো এই 6টা প্রকার নিয়ে আজকে আমাদের আলোচনা। এরপরে আমরা পর্যায়ক্রমে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি সমাস আমরা টিউটোরিয়ালগুলো তোমাদের জন্য দিয়ে দিব। তো আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই 6 প্রকারের সংজ্ঞা কি হতে পারে, প্রয়োজনীয় কি কি টিপস থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে। তো আসলে আমরা যখন সমাস শিখতে যাই তখন আমাদের একটু যদি আমরা মন থেকে বা আমাদের ব্রেন থেকে যদি আমরা একটা বুদ্ধিমত্তার প্রয়োগ করি তাহলে সমাস খুব দ্রুত শেখা যায়। সেটা হচ্ছে যেমন আমরা বলে থাকি, যেমন আমাদের হাতে কয়টা আঙুল, 1 2 3 4 5টা আঙুল রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি 1টা আঙুল, 2টা আঙুল, 3টা আঙুল, 4টা আঙুল, 5টা আঙুল, তাহলে আসলে সেই আঙুলগুলোর অর্থটা এক একটা হয়ে যায়। কিন্তু যখন আমরা একসাথে বলি যে আমার হাতে 5টি আঙুল রয়েছে তখন সেটা এক সংক্ষেপে বলা হয়ে যায়। সমাস আসলে বুদ্ধিমত্তার এইখানে একটা দারুণ জায়গায় কাজ করে। সেটা হলো যে সমাস খুব ছোট করে যে শব্দটাকে, এবং এটা খুব অর্থবহ এবং এটাকে নান্দনিক ও শৈল্পিক করে তোলে একটা সাহিত্যকে বা কথাকে বা আমাদের ভাষাকে। তো সেক্ষেত্রে আমরা আজকে একটু জেনে নিই যে দ্বন্দ্ব সমাস কি, দ্বিগু সমাস কি, তৎপুরুষ সমাস, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাসটা কি হতে পারে এবং এর সংজ্ঞাটা কি হতে পারে। তো চলো আমরা একটু দেখে আসি তাহলে এর দ্বন্দ্ব সমাসটা কি হতে পারে। দেখো, আমরা প্রথমেই সমাসের 6টা সংজ্ঞার মধ্যে প্রথমে বলেছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আসলে কি? দ্বন্দ্ব সমাস হচ্ছে, দেখো আমরা এখানে লিখে দিয়েছি, যেমন আমরা বলেছি মা ও বাবা। মা বাবা আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এইটা হচ্ছে সমাসবদ্ধ বা সমস্ত পদকে ভাঙলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস বাক্য। তো এখানে মা ও বাবা এই 3টা পদই হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত পদসমূহ। সমান পদ আর কি যাকে বলি। তো সেই ব্যাস বাক্যের প্রথম পদকে আমরা বলেছিলাম পূর্বপদ,
এবং পরের পদকে বলেছিলাম বা শেষ পদকে বলেছিলাম পরপদ। আর এই যে পূর্বপদ আর পরপদ দ্বারা গঠিত যে শব্দটা, একে বলেছিলাম সমস্ত পদ। তো এই পূর্বপদ আর পরপদ, দেখো এখানে পূর্বপদও ঠিক আছে, পরপদও ঠিক আছে, মানে কোনোটি পার্থক্য পরিবর্তন হয়নি। কিন্তু অন্য সময় সেক্ষেত্রে কিন্তু আমরা হয় পূর্বপদ না হয় পরপদ এর একটা অর্থ প্রধান হবে। কিন্তু দ্বন্দ্ব সমাসে দেখো মা ও বাবা, মা বাবা দুটোই ঠিক আছে, আমরা একটা হাইফেন তুলেছি। তো আমরা এইটা দেখেও সঙ্গে বলতে পারি, মানে এর সংজ্ঞায়ন করতে পারি যে সমাসে পূর্বপদ ও পরপদের কোনো পরিবর্তন হয় না, আমরা ওইদিকে যাচ্ছি না, পূর্বপদ ও পরপদে কোনো পরিবর্তন হয় না এবং মাঝখানে একটা ও থাকে এবং সেই ও উঠে সমস্ত পদে একটা হাইফেন হয়ে যায়, তখন আমরা তাকে দ্বন্দ্ব সমাস বলতে পারি। তো এখন যদি আমরা প্রশ্ন করি তোমাদেরকে যে দ্বন্দ্ব সমাসের কোন পদ প্রধান হয়, পূর্বপদ না পরপদ না পূর্বপদ ও পরপদ উভয়ে, তো সেক্ষেত্রে উত্তরটা আমরা জেনে যাচ্ছি যে মা ও বাবা দুটোই ঠিক আছে, তার মানে পূর্বপদ এবং পরপদ উভয়ে কি হয়ে যাচ্ছে, অর্থ প্রদান হয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্বপদ ও পরপদ দুটোই অর্থ প্রদান হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে সংজ্ঞা লিখেছি যে সমাসে প্রত্যেকটি সমস্যাবান পদের অর্থের প্রাধান্য থাকে, যেটা বলতে চাচ্ছি মা ও বাবা, এই মধ্যপদ তো আমরা সমাসে ব্যবহার করি ব্যাস বাক্যে, কিন্তু সেটা তো সমস্ত পদে যায় না। তো আমরা সেক্ষেত্রে আমরা গত ক্লাসে করেছিলাম, তোমরা গত ক্লাসটাও হয়তো আমার সাথে ছিলে, তো সেক্ষেত্রে বলেছে যে সমাসে প্রত্যেকটি সমস্যাবান পদের এই যে ব্যাস বাক্যের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তো এখানে আমরা বলেছি মা ও বাবা প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে, অর্থাৎ এই যে দ্বন্দ্ব সমাস পূর্ব ও পরপদ প্রদান হয়, এই কথাটা আমাদের জেনে রাখতে হবে। তোমাদের একটু বলে রাখি, কারণ এটা তো আরো মানে প্রকারভেদ রয়েছে, তখন আমরা আরো এই বিষয় নিয়ে কথা বলবো। তো শুধু এইটুকু বলি যে দ্বন্দ্ব সমাস মূলত দুটি পদ দ্বারা গঠিত হয়, আর দুইয়ের অধিক পদ দ্বারা গঠিত যদি হয়ে থাকে তখন আমরা তাকে বহুপদী দ্বন্দ্ব বলবো। সেটা হলো তুলনামূলক কম হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দুটি শব্দ দ্বারাই পদ দ্বারাই গঠিত হয় এবং মাঝখানে একটা ও উঠে হাইফেন হয়, মানে অব্যয় যে ওটা আছে এটা উঠে হাইফেন হয় এবং তখন সেটা দ্বন্দ্ব হয়ে যায়। আমি যদি এক কথাই বল দ্বন্দ্ব সমাস, কি দ্বন্দ্ব সমাস হলো পূর্ব ও পরপদ প্রধান হয়ে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস আমরা বলবো। ঠিক আছে, তো এইটা হলো দ্বন্দ্ব সমাস। এরপর আমরা জেনে নিব দ্বিগু সমাসটা আসলে কি। দ্বিগু সমাস, দেখো দ্বিগুর সাথে সংখ্যার একটা সম্পর্ক রয়েছে। যদি সংখ্যা সমাহার বা সংখ্যার সমষ্টি থাকে তাহলে আমরা সেই সমাসটাকে অনায়াসেই দ্বিগু সমাসের মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, সেটা হলো একটা সংখ্যার সমষ্টি থাকবে। দ্বন্দ্ব সমাসের ভিতরে সংখ্যাবাচক থাকতে পারে বা বহুব্রীহির মধ্যে বা অন্য জায়গায় যেখানে থাকুক না কেন, কিন্তু একটা সমষ্টি থাকবে বা সমাহার থাকবে, তাহলে সেটা দ্বিগু সমাস হয়ে যায়। যেমন আমরা চৌরাস্তা বলি যে চৌরাস্তার মোড়ে যাব আমি, তা চৌরাস্তা বলতে গেলে কি হয়, সেখানে চারটা রাস্তার সমাহার হলেই আমরা তাকে চৌরাস্তা বলে থাকি। তাহলে চৌরাস্তা দেখো চারটা রাস্তার সমষ্টি বা সমাহার নিয়ে কিন্তু গঠিত হয়েছে। বা আমরা তে মাথা বলি, তো তিনটা মাথা নিয়েই কিন্তু তাকে আমরা তিন মাথা বা তে মাথা বলে থাকি। ঠিক এইভাবে এখানে আমরা উদাহরণ দিয়েছি শত অব্দের সমাহার শতাব্দী। দেখি এখানে অব্দ আছে, এখানে অব্দি হয়ে গেছে। এখানে পঞ্চ নদীর সমাহার পঞ্চনদ। এখানে আমরা লাল করেছি, এখানে দেখো যে আমরা এখানে দেখো যদি ব্যাস বাক্যে স্ত্রীবাচক শব্দ হয় তাহলে সমস্ত পদে সেটা পুরুষবাচক হয়ে যায়। এটা আমরা পর্যায়ক্রমে সমাসের মধ্যে যখন প্রবেশ করব তখন জেনে নেব এই বিষয়টা। যেমন আমরা যদি বলি সুন্দরী যে লতা, তখন সেটা হয়ে যায় সুন্দর লতা। তো আসলে পরপদে স্ত্রীবাচক থাকলেও সমস্ত পদে সেটা পুরুষবাচক হয়ে যাবে। তো এই দ্বিগু সমাসটা আমি আগেই বলেছি, সংখ্যার সমাহার বিশিষ্ট সমাস হচ্ছে দ্বিগু সমাস। তো এখানে দ্বিগু সমাস যে সমস্ত পদ এটা কিন্তু বিশেষ্য হয়ে যায়। হ্যাঁ, এটা মনে রাখবো, একটু বিশেষ্য পদ হয়। তো এখানে কি বলছি, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদে যে সমাস হয়, বিশেষ্য পদ আমি আগেই বলেছি যে এটা বিশেষ্য পদ হয়ে যায়, তাকে দ্বিগু সমাস বলে। খুব ছোট্ট করে সহজ সংজ্ঞায় বলা যায় যে সমাসের সংখ্যার সমষ্টি থাকবে আমরা তাকেই দ্বিগু সমাস বলবো। তো এটা গেল দ্বন্দ্ব এবং দ্বিগু সমাসের সংজ্ঞা ও উদাহরণ। তো এরপর রয়েছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আসলে কি, আমরা একটু বোর্ডের দিকে তাকাই যে তোমরা দেখো যে দ্বন্দ্ব সমাস ছিল, মাঝখানে ও উঠে গেছিল, একটা ড্যাশ হয়েছিল।
হ্যাঁ, বা একটা হাইফেন দিয়েছিলাম। আর আমরা দ্বিগু সমাসে দেখেছিলাম সংখ্যার সমাহার থাকে, কিন্তু এই তৎপুরুষ সমাস অর্থাৎ এখানে বিভক্তি লোপ পাবে। বিভক্তি কি আমরা তো সবাই জানি, বিভক্তি হচ্ছে যে মূল শব্দের সাথে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণ সমাসটি লেগে থাকে মূলত। তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে পূর্বপদে বিভক্তি লোপ পাবে। বিভক্তি কি, এটা কি, বিপদ হচ্ছে একটা মূল শব্দ বিপদ। তো এই বিপদটা মূল শব্দর এর সাথে কে যুক্ত হয়েছে, এই কেটা হচ্ছে বিভক্তি। মন দিয়ে গড়া, এখানে এই যে দিয়ে, এটা হচ্ছে একটা বিভক্তি। তো বিভক্তি হচ্ছে 7 প্রকার: প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী, সপ্তমী। তো যখন আমরা তৎপুরুষ সমাসের প্রকারভেদ আলোচনা করব, তখন আমরা বিভক্তি সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমরা যে দেখতে পাচ্ছি যে পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয়, সেটাই তৎপুরুষ সমাস আর কি। এবং আমি এখানে একটু বাড়িয়ে লিখেছি যে সমাসে পরপদের অর্থ প্রধান হয়। পরপদ বলতে শেষ পদটা যেটা বা উত্তরপদ যেটা, এই যে আপন্ন গড়া, এর অর্থটা, অর্থাৎ দ্বন্দ্ব সমাস কিন্তু পূর্ব পরপদ উভয়ই প্রধান হচ্ছিল, কিন্তু এখানে শুধু পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। তো এই হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমি আবারও বলি যে, যেমন আমরা যদি বলি যে বিপদকে আপন্ন, বিপদে মন দিয়ে গড়া, মন গড়া। যদি বলি বস্তা পচা জিনিস, এটা তো বস্তাই পচা, বস্তাই অন্তস্থ, বস্তার সাথে অন্তস্থ যোগ হচ্ছে, তো এটা হয়তো বিলেত হতে ফেরত, বিলেত ফেরত এমন হতে পারে। তো সেক্ষেত্রে তৎপুরুষ সমাসের দেখতে হবে বিভক্তি লোপ পাচ্ছে কি পাচ্ছে না, তাহলে আমরা অনায়াসে সেটা শিখে ফেলবো। এটি হচ্ছে তৎপুরুষ সমাস। ঠিক আছে। তো এরপরে বন্ধুরা কর্মধারয় সমাস, এবং সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাস এটা কর্মধারয় সমাস। আমরা আমাদের যে ক্লাস, সেই ক্লাসগুলো খেয়াল করলে তোমরা পেয়ে যাবে। কর্মধারয় আসলে কি জিনিস, দেখো এখানে আমরা একটা উদাহরণ লিখেছি। আমরা শুধু আজকে সংজ্ঞা জানছি, কর্মধারয়ের প্রকারভেদ রয়েছে, কর্মধারয় 8 ভাবে সাধিত হয়, সে বিষয়টা রয়েছে, সেটাও আমরা দেখব। তো এখানে একটা উদাহরণ দেখো, নীল যে পদ্ম, এখানে নীল পদ্ম হয়ে গেছে। নীল পদ্ম মানে এটা নীল পদ্ম, বা লাল যে পদ্ম, লাল পদ্ম হতে পারে। তো সেখানে একটা জিনিস দেখতে হবে যে নীল পদ্মটা হচ্ছে সমস্ত পদ। তো এটা ভাঙলে আমরা বেশ বাক্যে কি পেয়েছি, নীল যে পদ্ম। দেখো নীল হচ্ছে এখানে পূর্বপদ, আর পদ্ম হচ্ছে এখানে হচ্ছে পরপদ। তো নীল হচ্ছে একটা জিনিসের দেখো গুণ, তাই না? তো সেই দেখো নীলটাকে আমরা একটু এরোদের চেষ্টা করেছি দেখানোর যে বিশেষণ নীল, আর এই পদ্ম হচ্ছে নাম একটা জিনিস, নীল পদ্ম। দেখো এই বিশেষ্য, এটা তার মানে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য যদি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে কর্মধারয় সমাস। তো এর কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা যখন ওই ক্লাসটা করবো কর্মধারয়, তখন সেটা শিখে নেব। এখানে লিখেছি বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে, বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদে অর্থই প্রধান হয়, এই যে এই পরপদে অর্থটাই প্রধান হয়, তখন তাকে আমরা কর্মধারয় সমাস বলে থাকি। আমি আবারও বলি যে নীল যে পদ্ম, এটা বিশেষণ, এটা বিশেষ্য, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, নীল পদ্ম। এর কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা যখন কর্মধারয় ক্লাস করব তখন সেটা শিখে নিব। ঠিক আছে বন্ধুরা, তো আমার মনে হয় এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো দ্বন্দ্ব সমাস কি, দ্বিগু সমাস কি, তৎপুরুষ সমাস কি, কর্মধারয় সমাস কি। তাছাড়া এরপরে যদি আমরা বহুব্রীহি সমাস বলি, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা একটা কথা অনায়াসেই বলতে পারি, যেমন ধরো রাবণের 10টা মাথা বা মুখ ছিল, হ্যাঁ, আনন। তো 10 আনন আছে যার, তো এখানে আসলে 10 আনন হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এখানে আমরা উদাহরণ দিয়েছি তাই 10 আনন আছে যার, 10 আনন। এখানে 10 অথবা আনন অর্থাৎ মুখ কোনোটাই না বুঝিয়ে আমরা এখানে কাকে বোঝাচ্ছি, রাবণকে বোঝাচ্ছি। অর্থাৎ পূর্বপদ আর পরপদ কোনোটার অর্থই প্রধান থাকবে না, সেটা কি হয়ে যাবে, অন্য একটা অর্থ প্রকাশ করবে। যেমন আমি যদি তোমাদের বলি যে হত হয়েছে শ্রীজার, মানে নষ্ট হয়ে গেছে সৌন্দর্যটা, তো হত হয়েছে শ্রীজার, তখন তাকে আমরা কি বলবো, খারাপ বলতে পারি, যে খারাপ চেহারা টেরে এগুলো বলতে পারি। কিন্তু আসলেই হত হয়েছে শ্রীজার, সেটা হয়েছে হতশ্রী। বা বহু ব্রীহি দিয়ে যদি আমরা করি, তো বহু ব্রীহি আছে, ব্রীহি মানে ধান, তা বহু ব্রীহি আছে যার, তার মানে সে অনেক ধনী হওয়ার কথা ছিল, বাট এখানে সে ধনীকে না বুঝি বহুব্রীহি আছে যার,
বহুব্রীহি হয়ে যাচ্ছে নর্মালি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যে সমাসে পূর্বপদ আর পরপদ কোনোটির অর্থই প্রধান থাকে না, অন্য একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বহুব্রীহি সমাস বলি, এবং সেটা এখানে লেখা আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলি সেটা অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসটা কি? অব্যয়ীভাব সমাসটা অব্যয়ী, তো অব্যয়ী তো থাকবেই সেই সমাসে। সেখানে কিভাবে দেখো অব্যয়ীভাব সমাসটা হচ্ছে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয় তো জানো, ও, এবং, হ্যাঁ, তারপরে আর, অথবা, নতুবা, সুতরাং, কত কি হতে পারে। অব্যয় 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 যখন আমরা পদ পড়বো তখন সেটা না হয় জেনে নেব। তো শুধু এইটুকু জানতে চাই যে অব্যয় পদের নিজস্ব কোনো অর্থ থাকে না, সে হলো, কিন্তু এখানে যদি অব্যয়টা অর্থবোধক হয়ে যায় তাহলে সেটা অনায়াসেই আমরা অব্যয়ীভাব সমাসটা বলে নিতে পারি। তবে একটা কথা আমরা মনোযোগ দিয়ে শুনতে হবে, সেটা হচ্ছে যে অব্যয়ীভাব সমাস নির্ণয় করতে গেলে কিন্তু অব্যয়টা এই সমস্ত পদের মধ্যে থাকবে, বাট ব্যাস বাক্যের মধ্যে থাকবে না। কিভাবে দেখো, আমিষের অভাব, নিরামিষ, আমিষ আছে, নীরটা যোগ হয়েছে এখানে, এই নীরই হচ্ছে অব্যয়, এবং নিরামিষ নীরটাই মূল অর্থ প্রকাশ করেছে, অর্থাৎ অব্যয়ের অর্থটাই প্রধান আছে, এই জন্য আমরা তাকে অব্যয়ীভাব সমাস বলে থাকি। এই দেখো, শহরের সদৃশ, উপশহর, এই যে উপটা হচ্ছে অব্যয় এখানে, অর্থাৎ এই দেখো উপটাই এই শহরটাকে চেঞ্জ করে একটু শহরের মতো করে ফেলেছে। তো এই হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো বন্ধুরা, আসলে সমাস শব্দের অর্থ আরও একবার বলি, সংক্ষেপণ বা মিলন বা এক পদীকরণ, একাধিক পদকে এক পদে পরিণত করা। সমাস 6 প্রকার। আমরা দ্বন্দ্ব সমাস শিখেছি, পূর্ব পরপদ প্রধান থাকবে। দ্বিগু সমাস শিখেছি, সংখ্যার সমাহার বা সমষ্টি থাকবে। তৎপুরুষ শিখেছি, পূর্বপদে বিভক্তি লোপ পাবে। আমরা কর্মধারয় শিখেছিলাম যে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হবে। বহুব্রীহি শিখেছিলাম যে পূর্ব পরপদ কোনোটির অর্থই প্রধান থাকবে না, সেটি বহুব্রীহি। এবং সবচেয়ে মজা করে শিখেছি অব্যয়ীভাব সমাস, যেটা অব্যয় পদের অর্থই প্রধান থাকবে, তাহলে তাকে অব্যয়ীভাব সমাস বলবে। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। তো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে বলতে পারবে বা সরাসরি জিজ্ঞাসা করতে পারবে। তো সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। যদি কোনো পরামর্শ থাকে বা আরও বেশি কিছু জানানোর থাকে, বা তোমরা যদি ইচ্ছে ভালো কিছু জানো তো আমাকে জানাও, আমি তোমাদের সাথে আছি। তো সবাই সুন্দর সঠিক পথে থেকো এবং নিরাপদ জীবনযাপন করো এবং সুন্দর একটি জীবন গঠন করো, এই প্রত্যাশায় আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। সবাইকে আরও একবারও ধন্যবাদ।